জি, শ্রোতাবৃন্দরা, আমি ই মোহাম্মদ হাফিজ এসছি বনাম থেকে। তো আমি সরাসরি এই ঘটনায় চলে যাই। জি। ঘটনাটা আ ৮-১০ বছর পূর্বের একটা ঘটনা। ঘটনার দিন রাতে আমাদের বাসায় কেউ ছিল না। বাসায় কেউ ছিল না, শুধুমাত্র আমি এবং আমার বাবা। তো আমি রাতের বেলা রীতিমতো ঘুমাতে যাই এবং আমি একা ঘুমাই। বাসায় কেউ না থাকার কারণে আমি সামনের বারান্দায় শুই এবং আমার বাবা পিছনের বারান্দায় শোয়। তো রাত্র রাত্রবেলা হঠাৎ তখন ২টা, ৩টা, ২:৩০ এরকম সময় হবে। আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। কোনো কারণ ছাড়াই ঘুম ভেঙে যায়। এবং আমার সাধারণত রাতের বেলা ঘুম ভাঙে না। কিন্তু ওই দিনকার রাতে কী কারণে আমার ঘুম ভাঙে তা আমি বলতে পারব না। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি এই আমার রাতের ডান পাশে আমি দেখতে পাই, যখন আমি আমার ডান সাইডে ফিরি, তখন দেখি যে একটা বাচ্চা আমার পাশে ঘুমানো। এবং বাচ্চাটা আমার কাছে মনে হয়েছে যে কিছুক্ষণের মধ্যে, অল্প সময়ের ভিতরে জন্মগ্রহণ করছে এরকম একটা বাচ্চা। এবং তার মাথায় কেউ হাত বুলিয়ে দিতেছে। তো এই ঘটনা দেখার পরে আমি আমার বাম পাশে তাকাই। বাম পাশে তাকানোর পরে দেখতে পাই যে অনেক বড়, অনেক লম্বা একটা লোক তার বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিতেছে। তো এখানে আমি বাচ্চাটার একটু বিবরণ দেই। বাচ্চাটা ছিল একটু শ্যামবর্ণের এবং তার মাথায় ছোট ছোট চুল ছিল, লাল চুল। মানে আপনার হচ্ছে বাচ্চাটার বয়স কিরকম ছিল? বাচ্চাটার বয়স আমার কাছে মনে হয়েছে বাচ্চাটা ওই দিনকার রাত্রেই জন্মগ্রহণ করছে, কিছুক্ষণের মধ্যে। নবজাতক একটা বাচ্চা, এরকম একটা। এবং শীতের প্রকোপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই বোধহয় এরকম একটা ঘটনা ঘটছে। আচ্ছা। তো এখন যখন আমি আমার বাম পাশে তাকাই, তখন দেখি যে প্রকাণ্ড একটা, মানুষের মতো, লম্বায় হবে ৬০ থেকে ৭০ হাতের মতো। আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাসার উপরের যে অংশগুলো, ওইটা ভেদ করে আকাশের অনেকটা অবধি তার উচ্চতা চলে গেছে। তো এই ঘটনাটা আমি দেখার পরে আমি আসলে ভয় পাই নাই। ওই দিনকার রাতে আমি ভয় পাই নাই, কিন্তু আমি তার থেকে বেশি অবাক হয়েছি এবং আমি রাগান্বিত হয়েছি অনেক। আমি রেগে গেছি যে আসলে আমি ঘুমানোর সময় তো আমার সাথে কাউকে নেই না। তো এবং আমি একা শুয়েছিলাম। আমার সাথে বাচ্চা আসলো কিভাবে, তাও আমার শরীরের একদম ডান সাইডে একদম ঘেঁষাঘেঁষি করে শোয়া। তার বুকের উপরে কাঁথা ছিল আমার মতো। তো এইটা দেখার পরে আমি প্রচুর পরিমাণে আসলে রেগে যাওয়ার পরে যে ডিসাইড করি যে আমি আসলে এখন অ্যাকশনে যাব। এখন আমি ওই যে ভূতের বাচ্চা বা যাই হোক সেটা, তো ওইটা আমি অনেক শক্তি সহকারে আমি তাকে আঘাত করব বা আক্রমণ করব। এই জিনিসটা আমি যখনই চিন্তা করলাম, আমি আমার মস্তিষ্ক ডিসাইড করলো যে আমি এখন অ্যাকশনে যাব। তো এই চিন্তাটা আমি জাস্ট ভাবছি, এর সাথে সাথে আমার ১ মিলি সেকেন্ডেরও কম সময় সে ওই যে প্রকাণ্ড সাইজের লম্বা যে লোকটা, ও রিয়াকশনে চলে আসছে। তার বাম পাটা তুলে জাস্ট আমার কোমরের উপরে রাখছে। যেই মাত্র কোমরের উপরে রাখলো, তখন আমার সমস্ত শরীর তখন অবশ হয়ে গেছে। আমি হাত পা নাড়াইতে পারতেছি না, আমি কোনোভাবে কিছু করতে পারতেছি না। তখন আমি একটা এইরকম একটা সিচুয়েশনে আমি তার সাথে ধস্তাধস্তি শুরু করে দিই, এই কারণে যে আমি এইরকম একটা সিচুয়েশন থেকে পরিত্রাণ বের হয়ে আসতে চাই। হ্যাঁ, বের হয়ে আসার জন্য আমি তার সাথে ধস্তাধস্তি শুরু করে দিই। তো এইরকম চলতেছে। তখন আমি তো ওই সময় আমার আসলে ভূতের ভয় প্রচুর পরিমাণ ছিল, যার কারণে আমি রাতের বেলায় ঘুমানো যাওয়ার আগে আমি আমার বালিশের নিচে রাখতাম। তো ভাই, গ্রামের মানুষ সাধারণত বিশ্বাস করে যে লোহা বা আগুন যদি সাথে থাকে তাহলে হয়তো ভূত বা প্রেত সাথে কিছু করতে পারে না।
তো এই কারণে আমি ওই দাটা বড় একটা দা নিয়ে ঘুমাইতাম। তো তখন আমি চিন্তা করি যে আমি যদি কোনোভাবে দাটা স্পর্শ করতে পারি বা ধরতে পারি, তাহলে হয়তো সে আমাকে ছেড়ে দিবে। তো এরকম যখন আমি চিন্তা করি, তখন আহ, আহ, ওই প্রকাণ্ড বড় যে সাইজের যে ইয়াটা ছিল, লোকটা ছিল, সে কি করলো, সে বাম হাতটা দিয়ে আমার বাম হাতের কবজিটা ধরে ফেল। এবং আমি যেহেতু সোজা হয়ে ঘুমিয়েছিলাম, সোজা হয়ে বুকের উপরে হাত রেখে ঘুমাইছিলাম, তখন আমার মনে হইলো যে আমার বুকের উপরে কেউ 50 থেকে 60 মন ওজনের কিছু একটা ভারী বস্তু একটা চাপাই দিছে আমার বুকের উপরে। তখন তো এর আগেই তো আমার সমস্ত শরীর অবশ ছিল। তো এই যখন সে আমার বুকের উপরে চাপ দিল, হাতটা ধরলো, তা যখন একটা প্রেশার ক্রিয়েট হইলো, তখন আমার সমস্ত শরীর অবশ হয়ে যাইতেছে এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাইতেছে, এবং আমি শ্বাস নিতে পারতেছিলাম না তখন। তো এই ঘটনার ভিতরে আমার কাছে মনে হয় নাই যে ওই ভূতটা বা যে লোকটা আমাকে কোনো প্রকার ক্ষতি করবে বা আঘাত করবে, এরকম মনে হয় নাই। এতক্ষণ যা করছে, আমার কোমরের উপরে পা তুলে দিছে বা আমার হাতটা শক্ত কইরা ধরছে, এই সবকিছুই ছিল আত্মরক্ষামূলক। আসলে ভাই ওই দিনকার রাত্রে আমি ছিলাম আক্রমণাত্মক। ওকে, যে যে আপনি সেখান থেকে বেঁচে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তীতে একটা ইমেইলে যাব এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনারা সবাই জানেন, যেখানে আপনারা চাইলে আপনারাও ইমেল করতে পারেন bhootfm@radiofurti.fm, which is bhwtfm@radio.fm. তো যেভাবে আমাদের ইমেলটি পাঠিয়েছেন সেই ইমেলটি আমি সেভাবেই পড়ছি। লিখেছেন রাসেল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি পুলিশে চাকরি করি, তাই ছুটি নিয়ে স্টুডিওতে আসা সম্ভব না, তাই আমার ঘটনাটা আপনি পড়ে শোনালে খুশি হব। আমার নাম গিয়াসউদ্দিন এবং বাড়ি তার মৌলভীবাজারের কুলাউড়া, এবং তিনি ভাতেরা ইউনিয়নের একজন অধিবাসী। এরপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং তারপরে তিনি কিভাবে ভূত এফএম শোনেন সেই বর্ণনা দিয়েছেন। সেগুলোতে আমরা না যাই, আমরা 10 তো পানিতে মানে সাঁতার কাটতে থাকে। ও সিদ্ধান্ত নেয় যে অনেক বেশি ভালো লেগেছে। এখন আমরা যেটা করব, আমরা সরাসরি ঘটনায় যাব। আমাদের আরো একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। স্যার, আমি গরিপুর থেকে আসছি, ময়মনসিংহ গরিপুর থেকে আসছি। আমার নাম খায়রুল ইসলাম। তো আমি সরাসরি রাসেল ভাই মূল ঘটনা যাচ্ছি। জি। তো আমার ঘটনা কি হলো, আমার মামাতো ভাইকে নিয়ে। তো আমার মামাতো ভাই 5-6 মাস আগের ঘটনা। তো আমার মামার বাড়ি আপনার নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলা পাত্তারগাতি গ্রামে, ভাটি অঞ্চল। তো আমার মামাতো ভাইয়ের নাম আব্দুল জলিল, তার বয়স 40 থেকে 45 হবে। তো উনি পেশায় একজন কৃষক ছিলেন। তো তার সংসারে তার স্বামী স্ত্রী ছিলেন, তার কোনো সন্তানাদি ছিল না। তো আজ থেকে 5-6 মাস পূর্বে যে ঘটনাটি ঘটলো সেটা হলো, সারাদিন সে মাটি কাজ করার পর সন্ধ্যার পর সে সাংসারিক কিছু টুকিটাকি বাজার করার জন্য সে হাটে গেল আর কি। তো বাজারের নামটি ছিল বউবাজার। তো আশা করি মোহনগঞ্জের মানুষ এই শুনতে পাচ্ছেন বিষয়টা। যে তো বউবাজারে সে যখন পৌঁছায় তখন আনুমানিক মাগরিব পেরিয়ে যায়, সন্ধ্যা মাগরিবের পরে সে রওনা হয়। তো রাসেল ভাই, গ্রামের বাজারগুলোর যে অবস্থা সেটা হয়তো আপনি অবগত আছেন, যে গ্রামের দোকানগুলোতে আপনার টিভি রাখা হয়, সেখানে চা টিভি শো দেখানো হয়। গ্রামের কৃষক যারা সারাদিন মাঠে কাজ করে তারা দোকানে এসে টিভি শো দেখে এবং চাটা খায়, সময় কাটায়। তো আব্দুল জলিল আমার মামাতো ভাই, সে মাগরিবের পরে দোকানে আসে, টিভি শো দেখে কিছুটা সময় কাটায়। তো কাটানো এক পর্যায়ে সে রাত যখন একটু বেশি হয়ে যায় তখন সে বাড়ি ফেরার পথে সে বাজার করবে এই ভেবে সে হাটে যায়। তো কিছু টুকিটিকে বাজার করার পরে যখন সে মাছের বাজারে যায়, তো বলে রাখি রাসেল ভাই, সে ইলিশ মাছের প্রতি প্রচণ্ড লোক ছিল তার। তো ওই দিন বাজারে প্রচুর ইলিশ ছিল। তো সে লোক সামলাতে পারেনি, বেশ কয়েকটি বড় সাইজের ইলিশ মাছ সে কেনার পর ব্যাগভর্তি করে সে যখন যাচ্ছিল, তো রাসেল ভাই যাওয়ার আগে আমি রাস্তার বিবরণ দিচ্ছি। তো উত্তরমুখী হয়ে যে রাস্তাটি বাত্তারগাছি গ্রাম
গ্রামের দিকে চলে যায়। সেটি লম্বা রাস্তা, মানে এই রাস্তা ব্যবহার করলে প্রায় 25 থেকে 30 মিনিট সময় লাগে, এবং উত্তর পশ্চিমমুখী হয়ে যে রাস্তায় চলে গেছে গ্রামের দিকে, সেটা শর্টকাট রাস্তা, সেটা 15 মিনিট সময় লাগে। তো রাসেল ভাই, তো শর্টকাট যে রাস্তাটি উত্তর পশ্চিমমুখী চলে গেছে, তো আমার মূল ঘটনাটি এই রাস্তাটি নিয়েই। তো ওই রাস্তার কিছু দূর যাওয়ার পরে হাতের বাম পাশে, মানে বাজার থেকে ফিরতি পথে হাতের বাম পাশে পড়ে একটি বহুদিনের পরিত্যক্ত একটি শ্মশান ঘাট। তার মধ্যবর্তী স্থানে আছে একটি তাল গাছ, বিকট, মানে অনেক বড়, আর তার পাশে আছে একটু কবরস্থান। তো গ্রামের মানুষের বয়ান অনুযায়ী যেটা আমি জানি, যে এইখানে সচরাচর মধ্য দুপুর এবং সন্ধ্যার পর কোনো মানুষ যাতায়াত করে না, কারণ এটি তারা যেটা বলে যে এই তাল গাছের মাঝে কোনো একটা অশুভ কোনো অবয়ব থাকে। তো এখানে অলরেডি আমি অত্র এলাকায় 3-4 জনের এরকম ঘটনা ঘটেছে, তারা আপনার এখন পর্যন্ত জীবিত থাকে নাই, মারা গেছে। তো আব্দুল জলিল এই বিষয়টির প্রতি তার ধারণা ছিল, এই ঘটনাগুলো সে জানতো। তো সে একটু আপনার একটু ইয়াও ছিল আর কি, তেরা টাইপের ছিল, মানে একরোখা ছিল। তো সে এবং সাহসী ছিল। তো ওই দিন সে এটা পরক্ষণে রাত, তখন যখন সে বাজার থেকে ফিরছে তখন আনুমানিক রাত 10:30 থেকে 11টা হবে। তো সে যখন চিন্তা করলো তো সেই শর্টকাট রাস্তাটি ব্যবহার করবে, তো সাহস করে সে যখন গেল, যাওয়ার পরে যখনই এক সময় যখন শ্মশান ঘাট, তাল গাছ এবং কবরস্থানটি ক্রস করতে যাবে, তখন একটি গরম হাওয়া তার গায়ে এসে লাগলো। তো একটু অস্বস্তি ভোগ করার পর কিছুক্ষণ পর একটু থমকে গেল, থমকে চারপাশে একটু নজর দিতে দেওয়া শুরু করলো, যে মানে কোথা থেকে, মানে এখন কোনো ঝড় বাতাস নেই, হঠাৎ করে গরম একটা হাওয়া লাগলো তার কাছে। আচ্ছা, তারপরে একটা পচা দুর্গন্ধ আসলো তার নাকি। তো সেটা সে সহ্য করতে পারেনি, হাত দিয়ে নাক চেপে সে কোনো মতে যাওয়ার চেষ্টা করতে থাকলো, এই শ্মশান ঘাট এবং কবরস্থানটি ক্রস করার চেষ্টা করতে থাকলো, কিন্তু কেমন জানি তার পা এবং শরীর অবশ হয়ে যাচ্ছিল, কোনো অবস্থাতে সে ক্রস করতে পারছিল না। এইভাবে সে বেশ কিছুক্ষণ চেষ্টা করার করে কোনো এক সময় ঘন্টাখানিক অথবা 30 মিনিটের মতো হবে আর কি, এরকম সে নিজের সাথে নিজে লড়াই করে। তারপর এক সময় সে কোনো রকমের বাড়িতে পৌঁছানোর পর তো তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলে। তো তখন আমার মামাতো ভাই সুস্থ ছিলেন। তো আমার ওনার স্ত্রী তাকে পানি পড়া এবং যা গ্রামের মহিলারা করে সেটা করে, পানি পড়া খাওয়ায়। তো আব্দুল জলিলের অনেক শখ, যে ইলিশ মাছগুলো সে শখ করে কিনে আনছে, তো আজকে রাত্রি সে খাবে। তো তার স্ত্রীকে বলে, তার স্ত্রী বলে যে আজকে রাত্রে খাওয়া দরকার নেই, সকালে তোমাকে এনে দিই। কিন্তু উনি একটু আগে বলেছে একটু একরোখা টাইপের, তো উনি কি বাধ্য করে তার স্ত্রীকে রান্না করার জন্য। তো ওই দিন মধ্য রাত্রে হয়ে গেছে, 1টা-1:30 বেজে গেছে, তখন হচ্ছে সেই ইলিশ মাছগুলো রান্না করছে এবং খাইছে। খাওয়ার পরে রাসেল ভাই ঘটনাটি এখানে শেষ হতে পারছে, কিন্তু ঘটনাটি আর কিছু যোগ করতে হচ্ছে। সেটা হলো সকালবেলা ফজরের পরে আমার ভাই, মানে মামাতো ভাই আব্দুল জলিলের অবস্থা শোচনীয় আকার ধারণ করে, মানে তার গায়ে জ্বর আসে এবং রক্ত বমি করতে থাকে, এবং আপনার পেট ব্যথা এবং থেমে থেমে আর কি খিঁচুনি আরম্ভ হয়। তখন তিনি ঘাবড়িয়ে যান, এবং আমার মামাতো ভাইয়ের স্ত্রী তার পরিবারের সবাইকে ডেকে আনে, পাড়া-প্রতিবেশী ডেকে আনে, রাতে ঘটনাটা বলে, শেয়ার করে এই ঘটনা হয়েছিল। তো অনেকে বলতেছে তাকে কবিরাজ দেখানোর জন্য, এবং অনেকে বলতেছে আবার তাকে ডাক্তার দেখানোর জন্য। কিন্তু রাসেল ভাই, সব কবিরাজ এবং ডাক্তার সব ধরনের চিকিৎসা করার পরেও আমার মামাতো ভাই 4-5 দিন তারপর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা যায় আর কি। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবং তার চেয়ে বড় কথা, আপনি গত সপ্তাহে এসেছেন, এই সপ্তাহে এসেছেন, এবং ঢাকাতেই অনেকে আসতে পারেন না, কিন্তু আপনি এসেছেন গৌরীপুর থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের আজকের সর্বশেষ ঘটনায়, এবং আমাদের একজন অতিথি এখানে আছেন, তিনি এই ঘটনাটা শোনাবেন। আপনার নামটা আরও একবার বলবেন এবং তারপর আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো লিসেনার্স, আমি প্রসেনজিৎ বালা ফ্রম গোপালগঞ্জ। তো আসলে আমার সাথে একটা ঘটনা আমি শেয়ার করতে চাচ্ছি। জি। তো ঘটনাটা হচ্ছে গত বছর এই বর্ষার দিনে। তো এই গত বছর এই সময় আমাদের এলাকায় চোরের একটু উপদ্রব বেড়ে যায়। আচ্ছা। তো আমি এই বন্ধের সময় আমি তো বাড়িতে থাকলাম।
তো আমি চাইলাম যে ঘরে না ঘুমিয়ে একটু বাইরে, আমাদের এলাকায় কারেন্ট নেই, কোনো কারেন্ট। আপনি ছোট করে বলতে পারলে হয়তো দুটো ঘটনায় বলতে পারবেন, খুব ছোট ছোট করে দুটো বলবেন। আমি পাশে একটা ঘর আছে, একটা কার্যালয় ছোট আমার ঘরের পাশে, তো ওখানে গিয়ে ঘুমাই। তো আমার মা বলে যে চোরের খুব খারাপ অবস্থা, তো মোবাইলটা, অ্যান্ড্রয়েড ফোনটা ঘরে রেখে যা, আর যে ছোট মোবাইলটা আছে ওটা নিয়ে যা বাড়ির। তো আমি ওখানে মোবাইলটা রেখে ঘুমাই। আমি ওখানটার বর্ণনা দিই। ঘরটা হচ্ছে পাটাতন করা এবং জমি থেকে যে উঁচু একটু, এবং আহ, পাশে হচ্ছে একটা খাল, পিছনে ঘরটার পিছনে খাল, ডান পাশে একটা সাঁকো চার, এবং চারের সাথে লাগানো একটা জাম গাছ, এবং ঘরটার একটা দরজা আছে এবং চারপাশে খোলা। চারপাশে খোলা বললে ভুল হবে, এক পাশে মানে আপনার শাটারের মতো যেটা বলে, আর জানলা কোনো নেই, শাটার নেই। তো আমি ওই যেদিকে শাটার ওপেন করা একদম ওইদিকে মাথাটা দিয়ে, মানে যেদিকে আপনার জাম গাছটা, ওদিকে মাথাটা দিয়ে ঘুমাই। তো আমি যখন ওখানে 3-4 দিন ঘুমালাম, তখন প্রথম দিকে আমি খেয়াল করতাম যে ওই মনে হচ্ছে যে কেউ খাল পাড়ি দিয়ে, মানে পানি ঝাঁপিয়ে কেউ আসছে, আসার পরে মনে হচ্ছে আমার চিনের উপর দিয়ে মানুষ হাঁটছে, খুব বড় বড় পা ফেলে শব্দ হচ্ছে। এবং আপনার যে জাম গাছটা আছে, জাম গাছের একটা মাত্র ডাল মাত্র, আর কোনো গাছের পাতা নড়ে না, কোনো কিছু না, শুধুমাত্র একটা ডালে এই টিনের উপর দিয়ে যাওয়া আসা করতেছে আচ্ছা, এবং বিকট শব্দ হচ্ছে। তো এরকম প্রথম 2-1 দিন ঘটনাটা ঘটে। আমি কারোর সাথে শেয়ার করি না, কারণ আমি জানি ওখানে আমার ঘুমটা ভালো হয়। আমার সাথে যাই ঘটনা কেন, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। তো আমি ভয় ভয় পেলেও আমি কেয়ার করিনি। তো এরপরে ঘটনা ঘটে, প্রথমে সন্ধ্যার দিক প্রচণ্ড বৃষ্টি হয়, নেক্সট গভীর রাত্রে খুব ভালো। তো আমি, যেহেতু বৃষ্টি হয়েছে, পরিবেশটা অনেক ঠান্ডা, ঘুমটা গভীর ঘুমে আসি। তো এইভাবে আমার, নাসিল ভাই, যেহেতু ওই ঝাপটা আমি বললাম যে ইটা শাটারটা খুলে আমি ঘুমানো, জাম গাছের পাশে একদম মাথা ধোয়া, তো আমার চুল ধরে প্রচণ্ডভাবে টান দেয়, খুব ভাবে টান দেয়। আমি তৎক্ষণাৎ উঠে লাফাই উঠে চোর বলি, চোর বলি, এবং দেখে কেউ নেই, এখানে কিছুই নেই। সমস্ত লোক এক হয়ে যায়, আমার বাসে যারা ঘুমানো ছিল সবকিছু। আসলে এমন কোনো পরিস্থিতি ছিল না ওখান থেকে যাওয়ার, যেহেতু ওখান থেকে উঠতে হলে অনেক উঁচু, উঠতে হলেও সময় লাগবে, সহজে যাওয়া সম্ভব তার না। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যেটা দেখেছেন সেটা আসলে চোর ছিল না, এবং যে আমার সাথে যেতে করছে অবশ্যই অন্য কিছু ছিল। না, চোর- তার তার এত দ্রুত ওখানে পালানো কোনোভাবে কোনো কিছু- উপায় নাই। হ্যাঁ, আপনি যে জায়গায় থাকেন হ্যাঁ। এবং তাকে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায় না। আপনার কি মনে হয় কি হতে থাকতে পারে? এটা রাসেল ভাই, আমার জানা মতে আমাদের ওই এলাকায়, আমি বলছিলাম আমাদের খালপাড়িতে, গত এপিসোডে আমি যখন সাঁতার মাছ চাচ্ছিলাম, খালপাড়িতে অনেক মৃত যারা মানে সুইসাইড করে এদেরকে রাখা হয় বেশিরভাগ সময়। এটা অনেক মানুষ জানে আমার এলাকায়, এবং হয়তোবা কোনো আত্মা বা অশরীর হতে পারে, যেহেতু খালপাড়ি ছিল। আচ্ছা, আর একটা ঘটনা বলছিলেন আপনি, সেটা হচ্ছে যে আপনার কোনো একটা কাজিন, খুব ছোট্ট করে 1 মিনিটের মধ্যে একটু আমার স্টুডেন্টের এক কাজিনের ঘটনা, আমি পড়াচ্ছিলাম, তো এই সময় আমার তার কাজিন এসে হাজির হয়। তো ওনার কাছ থেকে শেয়ার করা শোনা ঘটনাটা, ওনার বাড়ি হচ্ছে বাগেরহাটের দিকে, আমি উল্লেখ করছি না কোনো কিছুই। তো ওনার এক ভাইপো আছে, ক্লাস 7-এ পড়ে, নাম রিপন। তো ওর সাথে ঘটনা ঘটে, ও মাঠে খেলতে যায়, মাঠে খেলতে গিয়ে যখন ফিরে বাড়িতে ফিরে, তখন আর কি একটা কালো কালো বিড়াল দেখে তাল গাছের নিচে বসে আছে। তো যেহেতু একটু দুষ্টু টাইপের ছেলে, ও বিড়ালটাকে লাথি মারে, লাথি মারার পরে বিড়ালটা তাল গাছ দিয়ে উপরে উপরে চলে যায়। তো যখন কিছু দূর যাওয়ার পরে দেখে বিড়ালটা ওখানে নেই, তো বাসায় এসে ও কেউ কিছু না বলে ও স্বাভাবিকভাবে থাকে। একদিন পরে ও আর কি বলে ওর ফ্যামিলির সবাইকে যে আমাকে ওর বাড়ির পাশে একটা আহ, আপনি হিজল গাছ আছে, হিজল গাছ থেকে আমাকে কেউ নিয়ে যাচ্ছে এই কথাটা শেয়ার করে। তো এরপরে ও অস্বাভাবিকভাবে আচরণ করে, এবং ওকে কেউ ধরে রাখতে পারে না, দৌড় দিয়ে ঘর থেকে চলে যায়। এবং কেউ যদি ওকে ধরে নিয়ে আসে, তারপরে ও অনেক তার সাথে খারাপ বিহেভ করে, মারধর করে। তো এর এর 2-1 দিন ভালো থাকার পরেও দেখা যাচ্ছে ওর সাথে ঘটে আর এক রকম ঘটনা, যে ও সাপ দেখে ওকে সাপে দংশন করে, কিন্তু ওর সাথে যে থাকবে সে সাপ দেখবে না, কিন্তু তাকে সাপে দংশন করে সাপে কাটার আঘাত পাবে, এবং তাকে ওঝা দিয়ে বীজ ছাড়াতে হবে। তো ওই আমার সাথে যে লোকটা ঘটনা শেয়ার করছে, উনি বলল যে ওর এই ভাইপোকে নিয়ে মাঠে গরু চড়াতে গেছে। তো ওর কাকাকে বলছে, কাকা কাকা সাপ।
কাকা সাপ, কিন্তু ও কোনো সাপ, ওর কাকা কোনো সাপ দেখে না, কিন্তু ওকে সাপে দংশন করছে এবং সাপে কাটার চিহ্নটাও আছে এবং ওঝা দিয়ে সাপ জানানো বিষ নামানো হয়েছে। এবং একটা ঘটনা বলি, ওর যে একটা ক্লাস 7-এ পড়ার ছেলে, ও একটা বড় গরু, যেটা বলে গরুকে একাই দুর্বল করে ফেলছে এবং একে বিভিন্ন ঝাড়ফুঁক করা হয়েছে, অনেক কবিরাজ দেখানো হয়েছে, কোনোভাবে ভালো করা হয় নাই। সর্বশেষভাবে গোপালগঞ্জ আমার সাথে কথাগুলো শেয়ার ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি মনজুর ইসলাম আমাদের বলছেন যে আজ আমরা গিয়েছিলাম এক ভৌতিক পরিত্যক্ত গ্রামে। এই গ্রামের ভেতর যারা প্রবেশ করে তারা কিছু না কিছু প্যারানরমাল ঘটনা প্রত্যক্ষ করে। এই গ্রাম দিয়ে একটি পরিত্যক্ত রেল লাইন চলে গেছে। এছাড়াও এই গ্রামে একটি কবরস্থান ও একটি হন্টেড বাড়ি রয়েছে। দিনের বেলাতে এই এলাকার মানুষজন আসতে চায় না। আমরা আজ নিজের চোখে দেখার জন্য এই বিষয়ে সেখানে গিয়েছিলাম এবং তিনি লিখেছেন আরো অনেক কিছু, এবং তিনি বলছেন তিনি সময় পেলে সেগুলো শেয়ার করবেন। আল্লাহ আপনাকে সময় পাওয়ার সুযোগ করিয়ে দিক, সেটাই চাইবো আর কি। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। আজকের মতো শেষ করছি, টাটা।